আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা যারা যারা দেখবেন একটা করে লাইক দিয়ে দিবেন। আর এখন বর্তমান থেকে এখন থেকে আমার যারা কাছের মানুষজন দর্শক আছেন, আসলে তারা আমার দর্শক না। প্রথম কথা হইতেছে গিয়া যে এই যে আমার এই 5,000 5,500 সাবস্ক্রাইবারের যে একটা পরিবার, আমরা এখানে সবাই আমার ভাই বোন, সবাই আমার পরিবারেরই একজন। তো এখানে আমি কাউরে আলাদা করে দেখতেছি না যে আপনি আমার এইটা সেইটা হ্যান ত্যান। আপনারাই আমার একটা পরিবার, কারণ আপনাদেরকে নিয়েই আমার ভালো মন্দ বলা চলা সবকিছু। তো আমি আপনাদেরকে আজকে একটা রিকোয়েস্ট করব যে যে কয়দিন এদের নোংরামি, ধরেন তানজিলার বিয়ে পর্যন্ত যাবে, আবার নতুন একটা নাটক হবে, আপনারা এই কয়দিন পর্যন্ত না একটু আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আপনাদের যদি কোনো কাজ বাজ থাকে ওইগুলা সাইরা প্লিজ আপনারা একটু ফ্রি সময় নেন, যাতে করে আমি যখন যখন ভিডিও দিই আপনারা যাতে আমার সেই ভিডিওগুলো কন্টিনিউ দেখতে পারেন, ওয়াচ করতে পারেন, লাইক করতে পারেন, যাতে করে আমার চ্যানেলের বা আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পায় আর ওদের গায়ে জ্বালা পোড়া ধরে। তা না হলে হবে কি, আমি এদিক দিয়ে দেখেন আমি কষ্ট করে ভিডিও বানাই, আমার বর্তমানে এখন কোনো মুড নাই ভিডিও বানানোর, তারপরে আমার বানাইতে হইতেছে কারণ আপনাদের চাওয়া এর জন্য। এখন আমি একটা কষ্ট করে ভিডিও বানাই গেলাম 25 মিনিট, ছাগলের মতো পাতা চাবাইলাম আমি, কিন্তু এখান থেকে কোনো রেসপন্স পেলাম না, বা ভালো একটা ভিউ আসলো না, বা ভালো একটা এঙ্গেজমেন্ট আসলো না, সেই ক্ষেত্রে আমি কিন্তু দেখা গেছে যে ইচ্ছাও করবে না আমার সেই ভিডিওটা বানাইতে, বা আমার মনেও চাবে না যে দূর কেউ তো নাই, আমার ভিডিও তো কেউ দেখতেছেই না। তো সেই ক্ষেত্রে আমি আর ভিডিওটা নাই দিই বা স্লো স্লো দিই। তো আপনারা প্লিজ দয়া করে এটা করেন না, কারণ দেখেন সব ওই যে বলে না যে 10-এর লাঠি 1-এর বোঝা। তো আমরা যদি 10 জন মিলে একটা কাজ করি তাহলে মনে হয় না যে আমাদের খুব কষ্ট হয়ে যাবে সামনের পথগুলো আগাইতে। তো যাই হোক, পরিবারের যদি 5টা ভাই বোন থাকে, দেখা গেছে কি 5টা ভাই বোন ভালো একটা পর্যায়ে আছে, তো তারা কি করে, তাদের যদি ছোট আরেকজন থাকে, একজনের অবস্থা খারাপ বা একজনের খারাপ হয়, তাহলে তারা কি করে ওই 5 জন মিলে কিন্তু একজনের টাইনা উঠায়। সেম আপনারাও হইতেছেন গিয়ে সেই মানুষজন যারা কিনা আমি ভিডিও দিব, আপনারা ওয়াচ করবেন, আপনারা শেয়ার করবেন, আপনারা লাইক করবেন, আপনারা কমেন্ট করবেন, আর আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পাবে, সাথে করে আমিও মজা পাবো যে হ্যাঁ আমার তো ভালো ভিউ হইতেছে। এখানে ভিউ দেখেন, ভিউ হইলেই যে টাকা পাওয়া যায় তেমনটা কিন্তু না। হ্যাঁ, ভিউ হইলেই টাকা পাওয়া যায় না। আমি ভিডিও বানায় দিলে পরেই যে আমার চ্যানেলে অ্যাড শো হয় এমনটাও না। এইগুলো অনেক ডিটেলস, অনেক কথা, সেগুলো নাই বলি। যাই হোক, আমি যেটা বলছি আপনারা কিন্তু বুঝতে পারছেন, আপনারা এঙ্গেজ থাকার চেষ্টা করবেন। আমি এই রোস্টিংয়ে পা রাখার পর থেকে যেটা হইতেছে যে আমার কোনো কিছু বলতে গেলে না হয় আমার 10 বার করে চিন্তা করে নিতে হয়, আর না হলে আমার যারা কাছের মানুষজন বা আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা আছে তাদের কাছ থেকে আমার পরামর্শ নিয়ে তারপরে সামনের দিকে আগাইতে হয়। কারণ আমি সবার মতামতকেই সম্মান জানাই। একজন মানুষ আমার আধা ঘন্টা বইয়া একটা জিনিস লিখলো, সেটার কোনো মূল্যায়ন না দিয়ে আমি ওই 2 মিনিটে একজন একটু ফাইজলামিমূলক একটা কমেন্ট করলো, সেইটারে আমি খুব সিরিয়াসভাবে নিলাম, আমি ওইটা করি না। তো তবে যাই হোক, আমি যেই কথাগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব, আপনারা অলরেডি টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো আমি আর কিছু বলতে চাই না, আমি চলেন আমরা সামনের দিকে আগাই। আর আমার একটু কথার মধ্যে বাজাবাজি আছে, কারণ ওই যে বললাম আমি স্ক্রিপ্ট বানায় করি না, তারপর আমার কেউ শিখায়ও দেয় না। আমি আমার যতটুক আমার জ্ঞান বুদ্ধি আছে বা যতটুক আমি সেখান থেকে দেখি, তারপর আবার একটা কথা বলি, আমি যদি কিছু না বুঝি তাহলে ইউটিউব আছে না, ইউটিউবই তো হইতেছে গিয়ে সমস্যার সমাধান, সেখান থেকে গিয়া চেক করে নিই বা দেখি। যাই হোক, তো আপনাদের সাথে আমি রিসেন্ট কিছু ঘটনা বলি। এই যে তিশা ইয়াতে গেছে, যে ওরা যে 3 বোনে রিসোর্টে গেছে, বাবু বাপ্পি ঢাকায় আসছে মার্কেট করা উপলক্ষে, তিশা তারা 3 বোন মিলা রিসোর্টে গেছে প্রমোশন করতে, নোংরামি করতে, সাথে আরেকটা কাজ করতে গেছিল। হয়তো আপনারা জিনিসটা খেয়াল করেন নাই, তবে আমার যে আজকে টাইটেল থাম্বনেল দেখছেন সেটাতে কইরাই অনেক কিছু স্বচ্ছ পানির মতো পরিষ্কার হয়ে গেছে। তো তার আগে বলে নেই, তারা যেদিন বিদায় ভিডিওটা দিতেছিল, বিদায়ের চোখের পানি, নাকের পানি, চোখের নাকের তলের পানি সবকিছু এক হয়ে গেছে, আপনারা এক একজনের ভিডিওতে দেখছেন। আর আমি কিন্তু একটা কথা বারবারই বলি, আমার কাছে কেউ কোনো সময় বলবেন না আপু কোন ভিডিও, রেফারেন্স চাবেন না যে আপু কোন ভিডিওতে দেখছেন, কোন জিনিসটা দেখছেন, এই জিনিসটা রেফারেন্স চাবেন না। যদি রেফারেন্স চান তাহলে আমার ভিডিও দেখার দরকার নাই।
যদি আমার মুখের কথা মনে হয় যে না আপনাদের কাছে বিশ্বাসযোগ্য বা হয়, তাহলেই আপনারা ভিডিওটা দেখেন। আর আমার যারা শুরু থেকে দর্শকরা আছে তারা অবশ্যই এইটুকু জানে যে আমি ধাপ্পাবাজি করি না, চাপাবাজি পিড়াই না, চাপার জোরে ভিডিও বানাই না। যতটুকু নিজের ইয়া হয় ততটুকুই বানাই, বা নিজের যোগ্যতা দিয়ে হোক বা নিজের ইয়া দিয়ে হোক, ক্ষমতা দিয়ে হোক, আমি ভিডিও বানাই। তো আপনারা প্লিজ কেউ আমার কাছে ওই লিঙ্ক চাবেন না বা টাইটেল থামলেন জানতে চাবেন না যে কোন ভিডিওর কি, এটা চাবেন না। আমি দিতে পারবো না, আমি দিও না। আর আমি সরাসরি বলিও না যে অমুক ভিডিও দেখে আসেন, আমি এটা বলি না। তো যাই হোক, মূল কথায় আসি। আজকে ভিডিওটা একটু বড় হবে, আপনারা একটু সুন্দর করে দেখে নিয়েন লক্ষ্মী ভাই বোনের মতো। যাই হোক, এরপরে আর হয়তো এরকম বড় হবেও না। তো যেটা হইতেছে যে আপনারা সবার ভিডিওতে দেখছেন যে কান্নাকাটির ভিডিও, অনেক সবার বিদায় ভিডিওটা সবার ভিডিওতে কিন্তু একই রকম সেম জিনিসটা হয়েছে। সেখানে কিছু কিছু মানুষের ভিডিওতে এইটা দেখা গেছে তিশা তার বাপ মাকে কিছু কিছু উপদেশ দিতেছে। এমন উপদেশ দিছে যে থাক গা, তোমরা কিছু কইও না, পোলাপান পালে তোমরা মিলামিশা থাইকো, তোমরা মাপ কইরা দিও, এইটা কইরা দিও, সেইটা কইরা দিও, আরো অনেক কথা বলছে। আগে পরে মানে ক্যামেরা অন করার আগে আরো কথা বলছে। হয়তো যদি আমি সময় নিয়ে দেখতাম তাহলে হয়তো আরো ভালো কিছু বের করতে পারতাম। যাই হোক, যতটুকু পারছি এনাফ, এতটুকুই মানে আমার প্রমাণ করতে যথেষ্ট। তো সেইখানে এই যে এই কথাগুলা বলছে, আপনাদের কি কোনোভাবে মনে হয় নাই যে এই যে তিশা যে কয়দিন আগে বোনের ব্যাপারে বিবৃতি দিছিল যে কেসে গেছে, মামলাতে গেছে, কিন্তু হাজিরা দিতে যাওয়ার কথা ছিল কিন্তু হাজিরা দিতে যায় নাই, মানে ঢাকায় যাওয়ার কথা ছিল, যায় নাই, এটা তো আমি জানি না। আপনাদের কি কোনো কারণে ব্যাপারটা মনে হয় না যে এই জিনিস নিয়ে তারা খুব চিন্তিত, বা তারা এটা নিয়ে খুব ইয়ার মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, উপরে দিয়ে যতটুকু নিজের হাসি খুশি দেখানো যায় ততটুকু তারা দর্শকদেরকে দেখায়, না হলে তো এটা একটা সন্দেহর একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তো তারা কি করছে, তারা কিন্তু তলে তলে কিন্তু ঠিকই ফাটছে। আমরা দেখেন, আমরা যখন একটা গোয়েন্দার মানে ওই যে 007 সিরিজের যে ছবিগুলো আমরা দেখি, যারা এই মানে মিশন ইম্পসিবল, তারপরে গিয়ে স্কাইফল, তারপরে গিয়ে আরো যে যে ছবিগুলো আছে আমরা যেগুলো আর কি দেখছি, সেখানে বেশিরভাগ হয় কি যে গোয়েন্দার ইয়াতে মানে গোয়েন্দা চরিত্রে অভিনয় করে কে, টম ক্রুজ করে, তারপরে ওই ইয়াটার নাম জানি কি, যাই হোক, তো তারা করে। তো তাদের যদি কোনো গোপন বৈঠক থাকে, তারা কি করে, তাদের গোপন যে আস্থানাটা সেখানে যায়, হয় সেটা ম্যানহলের নিচে ঢাকনা, ম্যানহলের ভিতরে সুড়ঙ্গ থাকে সেটার মধ্যে হোক, সেটা মাটির নিচে হোক, সেটা মানে যে কোনো পাথরের গুহায় বা যে কোনো পাহাড়ের চিপায় চাপায়, যে কোনো জায়গায় হয় যে তারা কিন্তু তাদের ওই বৈঠকটা সাইয়া ফেলে। তারপরে এরকম আরো অনেক ভিডিও হয়েছে বা অনেক দেখছি। তো আপনাদের কি কোনো কারণে মনে হয় নাই যে তারা কোনো গোপনে বৈঠক করছে বা তাদের কোনো গোপন আস্থান আছে, বা তাদের একটা আলাদাভাবে তাদের একটা সময় পার করতো যেখানে কিনা তারা এইরকম ধরনের মানে ম্যানিপুলেট করতে পারে, বা তারা কিনা বুদ্ধি করতে পারে? এরকম কি আপনাদেরকে মনে হয় নাই? আমার কাছে কিন্তু জিনিসটা মনে হয়েছে, আমার কাছে সেই শুরু থেকে মনে হয়েছে, যেদিন থেকে মনে করেন তারা ইয়াতে যাবে, ওই যে বাবু আর আলাদা ঢাকায় আসছে, তারা দুই বোন হঠাৎ করে রিসোর্টে গেছে, তো তাদের প্রমোশন করাইতে গেছে। কিন্তু যখন বাবু আর বাপ্পি ঢাকাতে আসছে, তখন কিন্তু আমার কাছে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। কারণ কিবরিয়া 2 দিন আগে একটা ভিডিও দিছিল, ওরা আসার আগে 2 দিন আগে ভিডিও দিছিল, তারপরে খুকি বলছিল যে আপারা ঢাকায় যাবে, ঢাকায় গেছে। তো সেইখানে ঢাকায় যাওয়ার ব্যাপারটাতে তারা ধামাচাপা দিয়ে বাপ্পি ঢাকায় আসছে। ব্যাপারটা কি আপনাদের কাছে একটু রহস্যজনক লাগে নাই? লাগবেও না, যাদের লাগার তাদের কিন্তু ঠিকই লাগছে। আমি বলি এখান থেকে 10 ভাগ মানুষেরও সন্দেহ হয় নাই যে তারা ঢাকায় কেন আসছে বা তারা ওইখানে কেন গেছে। বাপ্পি মার্কেট করার নাম কইরা ঢাকায় আসছে, মানে মার্কেটের বদৌলতে সে আরেকটা কাজ সাথে, সেটা আমি পরেই বলতেছি। তো যেটা হইতেছে দেখেন, একটা মামলা যদি সাজাইতে যায় বা একটা মামলা করতে যায়, সেখানে কিন্তু হাজারটা রকমের মিথ্যা কথা বলতে হয়। তো তেমনিতে কিবরিয়ার নামে যখন বা কিবরিয়ারা যখন হয়রানিমূলক মনে হয় কোনো একটা মামলা টামলা দিছিল, তা আমি আসলে কল রেকর্ডটা অনেক আগে শুনছিলাম, আমার এখন বর্তমানে মনে নাই, যখন আমি রোস্টিং জীবনে আসিই নাই তখনই। তো তখন সেখানে বাপ্পিরে হয়তো ভিকটিম ফাদার জিজ্ঞেস করতেছিল যে আপনারা আমার নামে যে এই জিনিসগুলা করছেন, তো আমি কি যারা ভাত খাইতে পারে না তাদের কাছে কি আমি যৌতুক চাবো, মানে যৌতুকের মনে হয় একটা মামলা দিছিল এরকম। তো এটা না এখন
এই জিনিসটা ইজি হয়ে গেছে। মেয়েদেরকে কি করে, মহিলাদেরকে কি করে, যাদের ভাতারের ভাত খেতে ইচ্ছা না করে তারা কি করে গিয়া প্রথম কথা আগে স্বামীর ডিভোর্স দেয়। ডিভোর্স দেওয়ার পরে তারপরে গিয়ে একটা মামলা সাজায়। সেই মামলাটার প্রথম কাহিনী হচ্ছে যে যৌতুক মামলা। কারণ যৌতুক মামলা দিলে মামলাটা শক্তপোক্ত হয়। আরো এটা সম্পর্কে আরো বিস্তারিত যদি জানতে হয় তাহলে আপনাদের আপনাদের ইউটিউবে যাইতে হবে। গুগলে তো জাস্ট শুধু আসে, আপনারা না ওই ইউটিউবে গিয়ে অনেক টিউটোরিয়াল আছে যে একটা মামলা কেমনে সাজায়, কি করে না করে, এইগুলো ব্যাপারে না অনেক তথ্য দেওয়া আছে। তো ওই একটা মামলা শক্ত করতে গিয়া ওই এইরকম ধরনের একটা মিথ্যাচার করে। তো যেখানে দেখা গেছে কি যে পরিবার সহকারে অত্যাচার, নির্যাতন এগুলোর মামলা দিলে শক্ত হয়, অনেক শক্ত হয়। কারণ এখন বাংলাদেশে তো দেখা গেছে যে মহিলাদের ইয়েটা মানে অনেক বেশি, অনেক কিছু পায়, তারা অনেক হেল্প পায়, অনেক কিছু পায়। তো এতে করে আরো হয়েছে কি জানেন, এতে করে হয়েছে যে যারা নড়িমার্কা মহিলা তাদের জন্য সুবিধা হয়েছে। ওই যে কিছুদিন আগে শুনছিলাম যে এখন আর বাপের পরিচয়ে ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করার দরকার হবে না, এখন মার পরিচয়ে হবে। তো এতে করে কি হয়েছে, যারা জারদ সন্তান পেটে নিয়ে আসে ওই সেই সমস্ত মহিলাদের জন্য আরো সুবিধা হয়েছে যে এহেন সেনথে পেট বাজায় বাপের পরিচয়ের দরকার কি আছে, মায়ের পরিচয়ে বড় হবে এই। তো যাই হোক, তো কিবরিয়ারে যখন এই সমস্ত একটা শুনছিলাম, কিবরিয়ার একটা কল রেকর্ড শুনছিলাম, সেইখানে গিয়ে বাপ্পি বলতেছিল যে একটা মামলা সাজাইতে গেলে এরকম করতে হয়। তার মানে বাপ্পিও ঠিকই জানে যে মামলাটা সাজাইছে, মিথ্যা মামলা সাজাইছে। এটা কিন্তু কল রেকর্ডটা এখন পর্যন্ত ভিকটিম ফাদারের চ্যানেলে আছে। তা আমি এখানে ভিকটিম ফাদারের কথা কেন বলতেছি, ওনার কল রেকর্ডগুলো আমি নিতে পারবো না। কারণ আমি যদি ওনার কল রেকর্ডগুলো নিয়ে চালাই দিই তাহলে যে কোনো সময় ওনার চ্যানেলেও সমস্যা হবে, আমার চ্যানেলেও সমস্যা হবে। তো আমি যাই না বুঝা কারো সমস্যা করতে চাই না। আর আমি কিন্তু ওই ওনার সেই ইয়াগুলা নিয়ে কিন্তু আমি আমার অন্য চ্যানেলে দিতে পারি, ঠিক আছে? তাতে করে হবে কি, হয়তো আমার উনি বুঝা না বুঝা হইলো আমার ওই চ্যানেলটাতে স্ট্রাইক দিয়ে দিবে, যেহেতু ওনার চ্যানেলের শো করবে, কপিরাইট শো করবে। তো সেই ক্ষেত্রে ওনার চ্যানেল বাঁচাইতে গেলে উনি আমার চ্যানেলে অবশ্যই করবে। তো যাই হোক, ওইটা আমি করতে চাইতেছি না। যারা পুরাতন দর্শক আছেন তারা অবশ্যই জানবেন। তো এটা কিন্তু বাপ্পি নিজের মুখে বলছে যে একটা মামলা সাজাতে গেলে ভাই বহুত কিছু করতে হয়। তো সেই মামলাটা দিছিল কে, তিশা নিজের পক্ষে থেকে বুদ্ধি পরামর্শ করে তারপরে কিন্তু মামলাটা দিছিল। আচ্ছা, তো এই যে আপনারা, এখন আমি আপনাদেরকে বলা শুরু করি। এই মরিয়মকে মূলত গিয়ে মরিয়মকে যে সাথে নিয়ে গেছে, মরিয়মকে ওই রিসোর্টে নিয়ে যাওয়ার একটা মাত্র কারণ ছিল মেয়েটারে ম্যানিপুলেট করা। কেন দেখেন, আমরা একটা বাচ্চার সামনে স্বাভাবিকভাবেই বলি, ধরেন হাজব্যান্ড ওয়াইফ, আপনি আপনার পরিবারে আপনি আপনার বউর সাথে ঝগড়া করতেছেন আপনার বাচ্চাটার সামনে। আপনার বাচ্চাটা দিন শেষে কি করবে, ধরেন একটা দুর্ঘটনা ঘটে গেল, তো সেইখানে যদি পুলিশ উপস্থিত আসে, তো তখন দেখা গেছে কি বাচ্চাটাকে কিন্তু আগে জেরা করবে যে বাবু কি হয়েছে বলো, কি দেখছো তুমি। তো ওরা তো ছোট বাচ্চা, ওরা তো যে কোনো কিছু বইলা দিবে। তো সেইখানে যদি বইলা দেয় যে আমার বাবা এরকম করছে, আমার মা এরকম করছে, এইটা করছে সেটা করছে, যদি বলে ছোট বাচ্চারা, তাহলে কিন্তু ওইটা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে। তো এর জন্য পুলিশেরা কিন্তু আগে জেরা করে বাচ্চাদেরকে, বড়দেরকে জেরা করার পরে কিন্তু করে বাচ্চাদেরকে। তো এখন যেটা হয়েছে যে মরিয়মকে যে এই যে 3 ডাইনি মিলা রিসোর্টে নিছে, রিসোর্টে নিয়ে এত 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 কান পরা দিছে বাইরে ভাই। এরপরে মরিয়ম যে ছিল ওই বাড়িতে কয়দিন, মরিয়ম রে এত কান পরা দিছে, এত কান পরা দিছে, এত কান পরা দিছে, মানে কিতা আর কইতাম ভাই। মানে মাহিনুর, এটা কিন্তু আর কেউ না, এটা যদি অন্য কেউ হইতো তাহলেও বিশ্বাস করা যাইতো, এটা কিন্তু মাহিনুর বেগম। এখন অনেকে বলবেন যে ওনার কি তাতে, এটা তো ওনার আর ওনার সম্পর্ক, মানে ভিকটিম ফাদারের আর গিয়া সাবিনার তো ওনার তো এখানে কিছু নাই, এখানে ওনারই কিছু, এখানে ওই মাহিনুর বেগমেরই অনেক কিছু। এখানে মাহিনুর বেগমের স্বার্থ আছে। মাহিনুর বেগমের যদি স্বার্থ না থাকতো তাহলে মাহিনুর বেগম তার বোনের নামে বা এই যে আরেকটা মিথ্যা মামলা দিত না, যৌতুক মামলাটা দিত না মাহিনুর বেগমে, বুঝতে পারছেন? তো এই যে এই মামলাটার মধ্যে এখন যেহেতু দেখা গেছে যে চলমান যেই তারিখগুলো আসবে, সেইখান থেকে অবশ্যই মরিয়মকে ডাকা হবে যে বাচ্চার মুখের থেকে জবানবন্দি নিবে। তো তখন এই বাচ্চাটা কি বলবে, বাচ্চাটারে যদি আগে থেকে না শিখাই দেয় কি বলবে বাচ্চাটা, যদি বাচ্চাটা এটা সেটা হ্যান ত্যান হাবিজাবি জিজ্ঞেস করে, বাচ্চাটারে ওইখানে নিয়ে গিয়া আমার যতটুকু মনে হয় এত পরিমাণের ভয় দেখাইছে তার বাপ সম্পর্কে, এত পরিমাণে খারাপ নেগেটিভ মানে অনেক কথা বলছে। তো এই যে এই জিনিসটা যে ও করবে সেটা মনে করেন যে আগে থেকে কোনো কিছু একটা বুঝতে পারছিলাম। আপনারা দেখেন যেদিন ও মামলাতে গেছে, যেদিন সাবিনা আসছে ঢাকায় আইছে, সেদিন কিন্তু সে কোনো কথা বলে
বলে নাই বা এটাও বলে নাই যে আমার বোনে হাজিরা দিতে গেছে, কিন্তু যেদিন না গেছে সেদিন কিন্তু ঠিকই বলছে যে আমার বোনের হাজিরা দেওয়ার কথা ছিল, মানে ঢাকায় যাওয়ার কথা ছিল মরিয়মের ওই দিক থেকে, কিন্তু যায় নাই। যেদিন গেছে সেদিনকে কিন্তু এটা বলে নাই, বদা কইতাছে যে মরিয়মরা একটা কাজে গেছিল। ওরে বাবা রে বাবা, মরিয়মরা যে একটা কি কাজে গেছিল ওইটা তুই কইলি না কেন? কারণ তোরাই তো এই মামলাটা তো তোকে লেগেই হয়েছে। তোরা যদি এই বাচ্চাটা দিয়ে দিতি তাহলে তার হইতো না, তোরা কিভাবে জানিস না যেখানে তোরা উপস্থিত? তো এই যে এই বদা যে ঢাকায় আইছিল, এই বদা মূলত ঢাকায় আইছিল গিয়া ভালো মানের একটা উকিল খুঁজতে, বুঝতে পারছেন? ভালো মানের একটা উকিল খুঁজতে, যে দেখুক, মানে যেহেতু দেখেন অনেক তথ্য প্রমাণ অনেক কিছু দেওয়া হয়েছে, তথ্য প্রমাণ দেওয়ার পরেও যখন আদালতে দেখা গেছে যে এই মরিয়মের উকিলরে অনেকবার অপমান অপদস্থ হইতে হয়েছে, বা এই মরিয়মদের বা এই সাবিনার উকিল অনেকবার মরিয়মদের মানে সাবিনাকে অনেকবার অনেক বকাঝকা দিছে, কারণ মিথ্যা একটা মামলা ঠিক মতো দিতে পারে নাই, কিচ্ছু না, যে কারণে বকাঝকা দিছে। তো এখন আমার কাছে যেটা আর কি মনে হয়েছে আমি বলি, সেটা হইতেছে যে মাহিনুর এখন চিন্তা করছে, মানে তিশা এখন চিন্তা করছে যে এখন এই উকিল দিয়ে হবে না, এখন যদি ভালো মানের কোনো একটা উকিল হায়ার করা যায় এই মামলাতে, তাহলে হ্যাঁ যে কোনো উপায় হোক, যে কোনো মূল্যে হোক মরিয়মরে তাদের কাছে রাখতে। কারণ দেখেন মরিয়ম কিন্তু হইতেছে কি তাদের কাছে একটা প্রোডাক্ট। মরিয়মকে দেখানোর পর থেকে কিন্তু তাদের চ্যানেল গ্রো হয়েছে, তারা ইনকাম করতেছে, তার বোনে ইনকাম করে খাইতেছে, তার বোনে তার পালিত পোলারে পালতেছে। কোনো কারণে যদি মরিয়ম এদিকে চইলা আসে, ভিকটিম ফাদারের কাছে চইলা আসে, তাইলে মনে করবেন ওদের যত নষ্টামি, নোংরামি, খাসরামি, বান্দ্রামি, পেট ফালানি থেকে শুরু করে A to Z সব কিছু ফাঁস হয়ে যাবে। এই মেয়ে কিন্তু সব বইলা দিবে। এই মেয়ে একদম ছোটও না, একদম বড়ও না। এই মেয়ে কিন্তু বুঝে, এমন না যে বুঝে না। এই মেরে দিয়া ওদিনকা আমাদের কে জানি বললো, হোসনে আর আপনাকে জানি বললো যে ওই দিন দেখলাম যে নিজের মুখে রাব্বির ঠোঁটে লিপ জেল দিয়া মরিয়ম নিজের ঠোঁটে লিপ জেল দিতেছে। তো এগুলো আসলে মা খালা থেকে শিখছে, এগুলো কোনো কিছু বলার নাই। সন্তানেরা যে ইয়া থেকে উঠে আসবে, সেই যে পরিস্থিতিতে বড় হবে, সেই পরিস্থিতির এই সন্তানেরা নিজেদের মনে প্রাণে লালন পালন করবে। একটা সন্তান তখন গিয়ে আপসেট থাকে, ওই সন্তানদের অনেকবার জিজ্ঞেস করা হয় যে তুমি আপসেট কেন, তোমার কি হয়েছে? ওই সন্তানরা কিন্তু ঠিকই বলে আমার বাবা মা ঝগড়া করে, বাবা মারছে, বাবা মাকে মারছে, বা মা বাবাকে এইটা বলছে সেইটা বলছে, এটা নিয়ে কিন্তু সন্তানদের উপরে ইফেক্ট পড়ে। তো যেই কারণে দেখা গেছে যে মরিয়মের ক্ষেত্রে সেইটা, মরিয়মের অনেক উলঙ্গ সুলঙ্গ ছবি টবি ভাইরাল হয়। তো এই সমস্ত ছবিগুলা কাদের জন্য ভাইরাল হয়? কারণ মা খালারাই এই সমস্ত জিনিসগুলো ভাইরাল করে। সো এর আর কোনো কিছু বলার নাই, ওখানে ওই বাচ্চাটার দোষ দেওয়া লাভ নেই, কারণ ও যদি তানজিলার মতো করতো তাহলে ওর দোষ দিলেও হইতো। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই তিশা কিন্তু আজকে থেকে মন্ত্রসন্ত্র দেয় না, এই তিশা বহুত আগে থেকেই মন্ত্র দেয়। গতবার যখন কিবরিয়া খেয়ালনা, শীতের কাপড়, জ্যাকেট নিয়ে ইয়ারে দেখতে যায়, মরিয়মরে দেখতে গেছিল, তার পরপরই সাবিনা পদ্মার চরে যায়। সেখানে একটা ভিডিওতে দেখছিলাম তান শারিকারে বলছিল যে তোমার বাবা তোমাকে ভালোবাসে না, এই সব মানুষকে দেখানোর জন্য এই যে এই ধরনের কথাগুলা, তোমার বাবা তোমারে ভালোবাসে না, তোমারে নিয়ে কাজ করাবে, তোমার সৎ মা তোমারে মারবে, তোমাকে কাজের মেয়ের মতো রাখবে, আমরা তোমাদেরকে কত ভালোবাসি, তোমার বড় আম্মু তোমারে কত ভালোবাসে। তিশা তো মরিয়মের বড় আম্মু। তারপরে কালি হয়তো জিজ্ঞেস করছে, কালিও মনে হয় কইছে যে মরিয়ম তুমি কিন্তু এরকম এরকম করে আদালতে বলবা, হ্যাঁ তুমি ভয় পাবা না, তুমি বলবা যে না আমি আমার মা আমি আমার মার কাছেই থাকবো, আমি আমার আব্বুর কাছে থাকবো, আমার আব্বু হইতাছে আরিফ হারামজাদা, তারপরে আমার আম্মা হইতাছে যে পরকিয়া রানী সাগিনুর, আমি ওই লোকটার কাছে যাব না, তোমাদের খালামুনিরা কত ভালোবাসি না, তুমি এটা করবা সেটা করবা, ছোট বাচ্চারে। তারপরে গিয়ে আরো বুঝাইছে যে তোমারে কিন্তু নিয়ে তোমার যে ওই ঘরে ওই তোমার যে বাপ, সেই বাপের কিন্তু একটা মেয়ে আছে, সেই মেয়েরে কিন্তু তোমার পালতে হবে, সেই মেয়ে তোমারে মারবে, তোমারে এটা করবে সেইটা করবে, মানে যত প্রকার সলম বুঝ দেওয়া যায় তত প্রকার ওরা সলম বুঝ দেওয়া হয়েছে। তো এই জিনিসটা দেখছেন, এই জিনিসটা যদি আমরা দেখেন খেয়াল করি, গতকালকের একটা ভিডিওতে তিশা শেষ যাওয়ার সময়, মানে বিদায় নেওয়ার সময় তিশা ইয়ারে কইতাছিল, মরিয়মরে কইতাছিল যে তোমারে কি কইছিলাম শক্ত থাকবা, তোমারে কি কইছিলাম মনে আছে, শক্ত থাকবা। তো মরিয়ম ওই সাইড থেকে, উল্টা সাইড থেকে, গাড়ির সামনে থেকে ভিডিও কইরা সাইড দিয়ে আইতাছিল, তখন এই তিশা গিয়া ওই মরিয়মরে সাইড দিয়ে ধইরা সেইরা বলতেছিল যে তোমারে কি কইছিলাম মনে আছে তো। তাহলে কি এমন কইছিল যে মনে আছে তো, শক্ত থাকবা, এই কথা বলার কারণটা কি?
কি কারণটা আছে? ওই যে তন্ত্র মন্ত্র যত কিছু মন্ত্রসন্ত্র আছে, যত পড়ানো যায় সব কিছু আছে। এইটা তো জাস্ট শুধু ইয়ার সামনে আসলো, ওই মানে ভিডিওর সামনে আইছে, তলে তলে যে কত কিছু হইছে, কত কিছু কইছে তারা ঠিক নাই। এখন অনেকে কইবেন কি যে তারা ইয়াতে গেছে কেন, ওই যে কি কয়, ও রিসোর্টে গেছে কেন? রিসোর্টে যায় তো তাদেরকে বলতে হবে না। দেখেন এক ডিলে দুই পাখি মারা হয়েছে। প্রথম কথা নিজেদের তলা বেচাইছে, দ্বিতীয়ত ফিরি ঘুরাইছে খাইয়াইছে, তৃতীয়ত মেরে ওই মরিয়ম রে একটা ভালো জায়গায় নিয়ে মানে পরিবেশ মতো খাপ খাওয়ায় একলা একলা নির্জন জায়গায় নিয়ে গিয়ে বুদ্ধি দিছে। দেন আশেপাশ থেকে যদি বুদ্ধি পরামর্শ দিত, এটা যদি কোনোভাবে কোনো ভিডিওতে বের হয়ে যেত, তাহলে মনে করেন যে হ্যাঁ কাম হয়ে যেত। যেহেতু এখন একটা একটা ফুটেজ বের হয়ে গেছে, তো এরপরে ওদের বাড়িতেও যদি বৈশা মনে করেন যে কথাবার্তা এটা সেটা বলতো, আশেপাশ থেকে কিন্তু চেঁচামেচি, এই যে স্যাপ কপ কাশ এগুলা ফালানোর কিন্তু শব্দ আছে। তো একজন মানুষের বা একটা ইয়ারে যদি দেখেন এই যে জেরা করতে যখন নিয়ে যায়, তো তখন কি করে তারা? কি ওই যে সবার সামনে নিয়ে যায়? সবার সামনে কিন্তু নিয়ে যায় না, বা জেরা করে কিন্তু সবার সামনে না, আলাদা রুমে ডাইকা লাইট বন্ধ কইরা চোখের মধ্যে কাপড় বান্ধা থাকে, সেটি খুইলে এরপরে নিয়ে গিয়ে জেরা করে। তো তেমনি মরিয়ম রে এমন জায়গায় নিয়ে গিয়ে ইয়া করছে, ম্যানিপুলেট করছে, শেষমেশ এই জিনিসটা রাখতে পারলো না, ক্যামেরাতে আইসাই পড়লো যে তোমারে কি কইছিলাম মনে আছে তো, শক্ত থাকবা। ঠিক আছে। এই যে আজকে এই মহিলাটার জন্যই কিন্তু ধরেন যে 3টা সন্তান বাবাহারা, 3টা সন্তান কিন্তু একদমই বাবাহারা, এদের সাথে এদের বাপের কোনো পরিচয়ই নাই। এই ভিকটিম ফাদারের কথা বলে, এই ভিকটিম ফাদার যদি মানুষকে দেখানোর জন্য এগুলো করতো, তাহলে তো ইউটিউবে আগেই চলে আসতো। উনি ওনার মেয়ের সাথে যোগাযোগ করার জন্য বাপ্পিদের পিছন পিছন ঘুরতেন না। এই যে তিশা বোন কেন স্বামীহারা ভিডিওতে সাবিনা আর এই দুই ডাইনি মিল্লা যেরকম কিবরিয়ার বা ওনার পরিবারের নিয়ে আজে বাজে কথা বলছিল, উনি ইউটিউবে তখন আসেই নাই, বরং উনি বাপ্পি আর নিশিকে ফোন করে অনুরোধ করছিলেন যে ওনারা যেন মাহিনুরকে বলে ভিডিওটা ডিলিট করায়, তা না হলে ওনার মান সম্মান আর থাকছে না। এরপর উনি আমাদের মানে উনি দর্শকদের সামনে হাজির হয়েছিল। এরপরে কি হয়েছে, ভিকটিম ফাদার যখন ইয়াতে আইছিল ইউটিউবে আত্মপ্রকাশ করছে, করার পরে আমি এই বাপ্পিরে কিন্তু খালি খালি চোখে দেখতে পাই না, একটা যে বাটপার শালা, ওটা শালা বহুত বাটপার। তো যাই হোক ভালো হয়ে গেছি গেছে, এখন আর ওরে এরকম গালাগালি কিছু করি না। তো এই কিবরিয়া যখন ইউটিউবে আসে, সেই আসার কিছুদিন পরেই বাপ্পি তিশাকে নিয়ে ক্যামেরার সামনে আসে, তার চ্যানেল থেকে একটা ভিডিও দেয়। ওই ভিডিওতে বাপ্পি দর্শকদেরকে বলছিল যে সে তার শ্বশুর বাড়ির লোকজনদের কাজের দায়িত্ব কেন নিবে, তারা কোন অপরাধ করলো সেটা তাদের ব্যাপার, তারা তো বাপ্পির পরিবার না। দর্শকরা যেন বাপ্পিকে আর সাবিনাদের বিষয়ে কিছু না বলে, সে কেন তাদের ব্যাপারে আমাদেরকে জবাবদিহি করবে। অথচ সকল নষ্টের মূল হইতেছে গিয়ে এই হারামজাদা আর ওই হারামজাদার বউ। হ্যাঁ, তো এই হারামজাদা যদি ওই দিন ওর ভিকটিম ফাদারের মেয়েটারে দিয়ে দিত, তাহলে আজকে মেয়েটার কি এই দশা হইতো? আজকে কি এই মেয়েটার শরীর বা এই মেয়ের যে মানে বলা যায় যে বডির যে এক একটা মানে বিশেষ বিশেষ অঙ্গ, সেইগুলা ইউটিউবে ভাইরাল হয়ে যেত? আপনাদের কি মনে হয় সেটা? আর সেটা নিয়ে কিছু 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 মানুষরূপী শয়তান সেগুলা কি মজা নিতে পারতো? কখনোই নিতে পারতো না। মা বাবা ভাই বোন সন্তান নিজের ঘরেও আছে, একবার নিজের সন্তানদের দিকেও দেখো, যে আজকে যদি তোমার মেয়েদের বা তোমার সন্তানদের আজকে যদি এরকম অবস্থা হইতো, তাহলে তুমি কি করতা? তো মানুষের যে একটা কথাতেই বলে, হাতি যখন গাথায় পড়ে চামচিকাতেও লাথি মারে। এটা অবাস্তব কোনো কিছুই না, এটা বাস্তব দেখেই তো আজকে একজনের মেয়ের ভিজা শরীরের ভিডিও বের হয়, আরেকজন মজা নিতেছে খুব সুন্দর কইরা। এটাই হইতাছে গিয়া দুনিয়ার স্বাভাবিক নিয়ম। আজকে তো আমি নিজেও পারতাম ওই ভিডিওটা সবার সামনে তুইলা ধরতে, বা ওই ফুটেজটা সবার সামনে তুইলা ধরতে। যাই হোক, আমি করি নাই, আমি খারাপ। আমার সাথে মনে করেন যে ভিকটিম ফাদারের তলে তলে খাতির আছে। এটা নিয়ে অনেকেই অনেকভাবে অনেক বাজে বাজে কথা বলছেন। তো সত্য তো কোনোদিন চাপা থাকে না। যেদিন মনে করেন যে সত্যটা বের হয়ে যাবে, তারপর আর কে কি ভাবলো না ভাবলো আই ডোন্ট কেয়ার, আমার ওগুলো দরকার নাই। কারণ আমার গু সবাই চাটতে চায়, কেউ পারে না, মানে ও কাউরে দিই না, আমার গু খাওয়ার যোগ্যতাও মানুষের নাই। তো যাই হোক, এরপরে দেখেন বাপ্পি যে কাজগুলা করছে, যে ওর নিজের কিন্তু একটা মেয়ে আছে। হ্যাঁ,
ওর মেয়েটাকে, ওর মেয়ে যে কিভাবে কোন দিন যে বাবা হারা হয় বা বাপ্পি যে কোন দিন মেয়ে হারা হয় সেটাই খালি দেখার বিষয়। হয়তো এবারও যদি মরিয়ম রে নিয়ে দর্শকরা বাপ্পিকে প্রশ্ন করে, তাহলে বাপ্পি এইবারও বলবে ওদের ব্যাপারে আমাকে কেন জিজ্ঞেস করেন, ওরা আমার পরিবার না, ওদের ব্যাপারে আমি কেন কথা বলবো। আমরা দর্শকরা তো উল্টা দেখি, বাপ্পি সারা বছর সাবিনাদের পিছন পিছন ঘুরে, ও সাবিনাদের ব্যাপারে কেন বলবে? সাবিনাদের আবার ব্যাপারে হইয়া ওই ঢাকা শহর আইসা উকিল ভাড়া করতে আসে, উকিল খুঁজতে আসে যে কোন উকিলটা ভালো হবে এইবার ইয়াটা লড়ানোর জন্য, মানে ইয়াটা মামলাটা লড়ার জন্য, বুঝছেন? তো এখন দেখা গেছে কি যে এই উকিল দেওয়া ওদের কিচ্ছু হইতাছে না, তো এর থেকে ভালো উকিল হায়ার করবে যাতে করে চাপা বেশি বিড়াতে পারে, ওগো মিথ্যাটা সত্য বলে প্রমাণ করতে পারে, এমন উকিল খুঁজতেছে। তো এরে না আমার মনে হয় কি যে উচিত যে যারা যারা এর সম্পর্কে জানে বুঝে, তো এরা ধৈরা ধরে না যেখানে পাক সেখানে না ধরো যদি জুতা দিয়ে পিড়াই দিতে পারতো তাহলে খুব খুশি হইতাম। হ্যাঁ, এই এদের মতো মানুষদের জন্য আজকে 3টা সন্তান বাবা হারা হয়েছে, 3টা সন্তান, চিন্তা করেন 3টা সন্তান এর বউয়ের জন্য। তো মানে কি বলবো, আর কি বলার আছে, সানি তো সেই খোলাম খোলা গেছে গা। মায়ের কাছে থাকলেও যে বাবার পরিচয়টা কতটা গুরুত্বপূর্ণ সেটা তানজিলা একদিন না একদিন ঠিকই বুঝবে। তানজিলার বাবা এই যুগেও আয়শা একটা মোবাইল ফোন ব্যবহার করেন না, চিন্তা করেন, তাই হয়তো মেয়ের কোনো খোঁজ খবরও জানে না। সানি আপদ বিদায় হয়েছে ভেবে চুপ করে আছে। তাছাড়া সানির নিজের সন্দেহ আছে যে আবদিয়া কার মেয়ে, তার উপর এই যে ভিকটিম ফাদারের ঝামেলা দেখে তো ও পুরো ভয় পেয়েছে। আর সানি তো ভয় পেয়েছে, ভয় পেয়ে তো সে আর কোনো যোগাযোগ বা কোনো কিছু চিন্তা মানে ইয়ে করে না, পরোয়া করে না। তো সানি হয়তো ভাবছে যে ওই ইবলিশগুলোর সাথে ঝামেলা করে লাভ কি, আমি তো জানি না আমার মেয়ের আসল না নকল না, এটা আমার মেয়ে। তো ভিকটিম ফাদার যখন ব্লগ দেওয়া শুরু করছিল তখন অনেকেই বলেছিলেন আপনি এসব করছেন কেন। তখন কিন্তু ভিকটিম ফাদার বলছিল যে আমি মরার পরে আল্লাহ পাকের সামনে দায়ুস হিসেবে হাজির হতে চাই না, আমার মেয়ের জীবন আমার চোখের সামনে ওই নোংরাগুলো নষ্ট করে দিবে আর আমি চুপচাপ বসে থাকবো। আমি আমার শেষ চেষ্টা করে যাব, মরার পরে আল্লাহ তাআলাকে বলতে পারি যে আমি তো যুদ্ধটা ঠিকই করছিলাম। সে তার মেয়েকে আরো আগে ফেরত পাওয়া যাইতো যদি মনে করেন যে এদের কাছে মানে এদের টাকা পয়সা না হইতো, এরা ডলার না পাইতো, একটা মামলা চালাইতে না পারতো, তাহলে কবে মনে করেন যে এদের মানে এই মরিয়মটার একটা ভালো একটা জীবন পাইতো। একটা মামলা চালাইতে গেলে কিন্তু কম খরচ হয় না। তো সেইখানে যাদের নুন আনতে পান্তায় ফুরায় তারা কিভাবে একটা মামলা চালাচ্ছে, ওই যে ভিউ বাণিজ্য ডলার পাচ্ছে, দর্শকের আগে আগে ডলার দিয়ে দিতেছে, তো সেইখানে তারা টাকা পাচ্ছে। তো টাকা পায়া কি করতেছে, তারা একটা মিথ্যা মামলা চালানোর সাহস পাইতেছে। তারা কি করতেছে, তারা নষ্টামি নোংরামি করতেছে। তারা দেখেন এখন তাদের টাকা এত পরিমাণ বাইরে গেছে যে তারা ভালো মানের উকিল হায়ার করতেছে। বুঝতে পারছেন যে তাদের টাকার জোর কত দূর পর্যন্ত আগায় গেলে বাপ্পি ঢাকায় আসে, নিজের মা ওদিকে অসুস্থ মহিলা, বুড়া মহিলা এতদিন ধরে রয়েছে একলা একলা বাড়ির মধ্যে, ছেলের পরীক্ষা, সেই ছেলের পরীক্ষার কোনো গরজ না কইরা মা ইয়াতে কি জানি মালয়েশিয়া ছিল তখন মেতাইছে বলে, তো এখন মা রে ফালাই রেখা আইসা সে ঢাকা শহর যায় ব্লেজার কিনার সুতা দিয়া উকিল হায়ার করতে। এইগুলা কি আমরা বুঝি না? আমরা কি একদমই বকলম, একদমই কি খ্যাতের থেকে উঠে আসা না? আমরা জীবনে স্কুল কলেজের বারান্দাতে যাই নাই। তো আসলে আমাদের এখন মানে যেটা করা উচিত সেটা হইতাছে গিয়া যে তারা যদি মনে করেন তারা যে কোনো রকমের যে কোনো থামলেন দিক, যে কোনো ধরনের আকর্ষণীয় ইয়া দিক, টাইটেল দিক, যেটা ইচ্ছা সেটাই দিক, ধরেন যে নাজমা বেগমরে দইরা জুতার বাড়ি দিয়া তিশা কাপ ফালা দিছে, হ্যাঁ এরকম ধরনের যদি টাইটেল থামলেন দেয়, আমরা দর্শকরা যাব না সেইখানে, আমরা তাদেরকে ভিউ দিব না। আপনারা আর কয়টা দিন যারা সত্যর পথে আছেন তারা আর কয়টা দিন শক্ত হয়ে থাকেন, দেখেন তাদের অবস্থা কি হয়, কি পরিমাণে হয়। তো আমরা চাইলেই কিন্তু একজন মানুষে বয়কট করতেই পারি। ধরেন বাজারে একটা জিনিসের দাম বাইরে গেল, এক সপ্তাহ খাইলাম না, তাহলে কিন্তু সেই জিনিসটার দাম আপনি কইমা যায়। তেমনিতে আপনারা এদেরকে বয়কট করেন, আপনাদের এদের দেখার দরকার নাই। আপনাদের কিছু জানতে হলে আপনারা বিভিন্ন রোস্টারদের চ্যানেলে যান, পরিচিত যারা আছে তাদের চ্যানেলে যান, গিয়া দেখে আসেন, সমস্যা নেই। আমি বলতেছি না যে আমার চ্যানেলেই আপনারা দেখেন, আপনারা সবার চ্যানেলেই যান, সবার ভিডিওই দেখেন, তো দেখা তাদের কাছ থেকে শুনেন। আপনাদের নিজেদের গিয়া জানতে হবে না যে তিশা কেন নাজমা বেগমের জুতা দিয়া দাঁত বাড়ি দিয়া দাঁত ফালাই দিছে, বা বাপি এইটা যদি বলে যে তিশা কেন মাকে আজকে লাথি দিয়া দোতলার থেকে নিচতলা
ফেলা ফালাই দিছে। এই জিনিসগুলা যদি দেয় বা এরকম ধরনের টাইটেল থাম্বনেল দেয়, আপনারা যায়েন না, আপনারা দেখেন না, আপনারা আমাদের কাছ থেকে শুনেন। আমরা যেই ওয়েতে ভিডিও বানাই, যেই ওয়েতে আমরা ভিডিও দেখি, আপনারা কিন্তু সেই ওয়েতে ভিডিও দেখেন না, আপনারা বিনোদনের জন্য নেন। আর আমরা সত্যটা যাচাই করার জন্য কিন্তু ভিডিও দেখি। সো আপনাদের সাথে আমাদের কম্পেয়ার করবেন না, কখনোই করবেন না। তো আসেন, আমরা সত্যটা জানি, সত্যটা বুঝি, এদের নাটক আমরা না দেখি, সমস্যা কি? আমরা তো এই সমস্ত নাটক বহুত আগে থেকেই দেখাইতেছি। এখন কিছুদিন একটু অবজাই দেখেন কি হয় না হয়। তো যাই হোক, ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে অনুরোধ করতেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাথে করে তাদেরকে বয়কট করবেন।